আমরা একটা জাতীয় সনদ তৈরির জায়গা আছে। মৌলিক সংস্কারের প্রত্যেকটা বিষয়ই যেন জুলাই সনদে অন্তর্ভুক্ত হয়, সেটাই আমাদের দাবি। ঐকমত্য কমিশনের তরফ থেকে জুলাই সনদের খুবই প্রাথমিক একটা খসড়া আমাদের কাছে দেয়া হয়েছে। আমরা সেটা নিয়ে বিচার বিশ্লেষণ করছি এবং অবশ্যই সেখানে সংযোজন বিয়োজনের বিষয়গুলো থাকবে। আমরা সেটা কমিশনের কাছে ফর্মালি উত্থাপন করব। কিন্তু মোটা দাগে যে কথাটা বলা প্রয়োজন, জুলাই সনদ মৌলিক সংস্কারের ভিত্তিতেই সেটা হতে হবে। আমরা যে বিষয়গুলো নিয়ে ঐকমত্য কমিশনে আলাপ করেছি, মৌলিক সংস্কারের প্রত্যেকটা বিষয়ই যেন জুলাই সনদে অন্তর্ভুক্ত হয়, সেটাই আমাদের দাবি। যদি কোনো বিষয়কে অনুল্লেখ করে বাদ দিয়ে জুলাই ঘোষণাপত্র প্রণয়ন করা হয়, সেক্ষেত্রে সেই জুলাই সনদে আমরা স্বাক্ষর করব কিনা সেটা অবশ্যই বিবেচনাধীন। এবং একই সাথে যে জুলাই সনদ প্রণয়ন করা হবে সেটা যেন বাস্তবায়নযোগ্য হয়। এর কারণে আমরা এলএফের কথা বলেছি, লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার করে একটা আইনি ভিত্তি দিয়ে জুলাই সনদকে বাস্তবায়নের একটা পথ তৈরি করা যেতে পারে। একই সাথে সংবিধানের সঙ্গে যে বিষয়গুলো সম্পর্কিত, সে বিষয়গুলোকে সংবিধান পুনর্লেখন করানোর জন্য একটা যদি গণপরিষদ নির্বাচন হয়, সেই গণপরিষদের মধ্য দিয়ে আমরা সব থেকে শুদ্ধতম উপায় এবং সঠিক উপায়ে আমরা সেটাকে সন্নিবেশ করতে পারি সংবিধানে। এবং একই সাথে জুলাই সনদে এতগুলো রাজনৈতিক দল আমরা যে মৌলিক সংস্কারগুলোর বিষয়ে একমত হচ্ছে, সেই সংস্কারগুলো থেকে যাতে পরবর্তীতে ক্ষমতায় আসা কোনো দল বিচ্যুত হতে না পারে, সেটা গ্যারান্টিড হতে হবে। এবং একই সাথে এই সংস্কারের প্রস্তাবনাগুলোর সঙ্গে অসঙ্গতিপূর্ণ, অসামঞ্জস্যপূর্ণ কোনো আইন যাতে তৈরি করা না হয়, তেমন একটা বিধান যুক্ত করার ব্যাপারে আমরা দাবি জানিয়েছি। মোটা থেকে আমাদের অফিসিয়াল যে বক্তব্য, সেটা আমরা কমিশনের কাছে আমাদের অফিসিয়াল বক্তব্য হস্তান্তর করার পরেই আপনাদেরকে বিস্তারিত জানাবো। আমরা একটা জাতীয় সনদ তৈরির জায়গা আছে। এটা হয়তো যেহেতু জুলাই আগস্টের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানকে স্মরণে রেখে একে কেউ জুলাই সনদও বলছেন। মনে হয় সেটা জুলাই জাতীয় সনদ আকারেই হয়তো শেষ পর্যন্ত একটা নাম হবে। তো এই জুলাই জাতীয় সনদ যেটা আমাদের তৈরি হতে যাচ্ছে, তার খসড়াটা ইতিমধ্যে মাত্র প্রস্তাবনা হয়েছে এবং খসড়ার প্রথম অংশ কিংবা ইন্ট্রোডাকশন, এখনও পর্যন্ত যে প্রশ্নগুলো জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত হবে তা এখনও পুরোপুরি খসড়াতেও যুক্ত হয়নি। কারণ হচ্ছে খসড়াটা নির্মীয়মান আছে এবং আপনারা এটা জানেন যে কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এখনও আলোচনা চলছে, যেমন তত্ত্বাবধায়ক সরকার গঠন, তারপর হচ্ছে উচ্চকক্ষ গঠন এবং সেখানে ভোটের অনুপাতে প্রতিনিধিত্ব, এবং মৌলিক অধিকার প্রশ্নে কোন কোন বিষয়গুলোকে আমরা মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিব। এগুলো গুরুত্বপূর্ণ বিষয় এখনও আলোচনায় সিদ্ধান্ত হয়। আবার অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নে আমরা সিদ্ধান্ত নিতে পেরেছি। আশা করি যে ইন্ট্রোডাকশনের সাথে সাথে কমিশন দ্রুত যেসব বিষয়ে আমরা ঐকমত্য হয়েছি সেই বিষয়গুলো তারা এটার সাথে যুক্ত করবেন এবং আগামীকাল পরশুর মধ্যেই আমরা যেসব এই এখনও যেগুলোতে আমরা মীমাংসায় পৌঁছাতে পারিনি সেগুলোর ব্যাপারে একটা সিদ্ধান্ত হবে। আমরা বলেছি সর্বশেষ যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল, আমরা সেই তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাতেই আমরা ফিরে যাওয়াটাই আমাদের জন্য উত্তম, যেহেতু এখানে কোনো সর্বসম্মত সিদ্ধান্ত হচ্ছে না। তত্ত্বাবধায়ক সরকারের যে বিভিন্ন অপশনগুলো আছে, সেই অপশন থেকে আমরা একটা অপশন বেছে নিতে পারবো। তবে সেখান থেকে যে সর্বশেষ যে অপশনটা ছিল যে কারো পক্ষেই যদি দায়িত্ব গ্রহণ করা সম্ভব না হয়, সেক্ষেত্রে রাষ্ট্রপতি অতিরিক্ত হিসাবে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। এই ব্যাপারে আমরা প্রথম দিনেই এটার ব্যাপারে আমরা আপনার বিরোধিতা করেছি, আজকেও আমরা এটার বিরোধিতা করেছি এবং আপনার ঐকমত্য কমিশনও প্রস্তাবটাকে ডিলিট করেছে। জাতীয় ঐকমত্য কমিশনের এই জুলাই সনদের খসড়ার এই বাস্তবায়ন প্রক্রিয়ার সাথে আমরা তীব্র দ্বিমত পোষণ করছি এবং আমাদের দলের পক্ষ থেকে আমরা স্পষ্ট ভাষায় জানিয়েছি এই আলোচনার মাধ্যমে যে বিষয়গুলোতে আমরা একমত হতে পারছি সেটি এই আগামী নির্বাচনের আগেই একটি লিগ্যাল ফ্রেমওয়ার্কের মাধ্যমে আইনি ভিত্তি দিতে হবে এবং সেই লিগ্যাল ফ্রেমওয়ার্কের মাধ্যমে সেই ভিত্তিতেই পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আজকে আপনারা জানেন যে আমরা সকাল থেকে আসলে তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে আলাপ করেছি। তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে যে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের যে সমস্যা, সেই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া এবং বাংলাদেশে আসলে জনগণের আন্দোলনের ভেতর থেকে, এখানকার রাজনৈতিক দলগুলোর সংগ্রামের ভেতর থেকে উঠে আসা একটা ব্যবস্থা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। শেখ হাসিনার যে রেজিম, যেটা বাংলাদেশের জনগণের উপরে একটা দীর্ঘ সময় স্টিম রোলার চালিয়েছে,
তার একটা ভিত্তি ছিল হচ্ছে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেওয়া এবং এই তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে নিয়ে আসা সে কারণে জনগণের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যবস্থা এবং গণতান্ত্রিক উত্তরণের জন্য বাংলাদেশের প্রেক্ষিতে এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যবস্থা হিসেবে সারা দেশের জনগণ এই বিষয়ে তাকিয়ে আছেন। ফলে আজকের এই সভাটি খুবই গুরুত্বপূর্ণ সভা ছিল। সেইখানে আমরা নানা ধরনের প্রস্তাব ইতিমধ্যে এসেছে। এই প্রস্তাব বিভিন্ন দল গতকালকে দিয়েছে ঐকমত্য কমিশনের যে আগের প্রস্তাব তার সঙ্গে যুক্ত করার জন্য গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে আমরাও দিয়েছি এবং এই দেওয়ার পরবর্তীতে তারা একটা সমন্বিত প্রস্তাব তৈরি করেছেন। সেই সমন্বিত প্রস্তাবে এখনও পর্যন্ত যা পরিস্থিতি আছে তাতে হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত সেইখানে যে অপশন, আমি অপশনগুলো আর আপনাদের বিস্তারিত বলছি না, 1 থেকে 7 পর্যন্ত অপশনে মোটামুটিভাবে একটা ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু একটা জিনিস দেখা যাচ্ছে যে এরপরে যদি আমরা র্যাঙ্ক চয়েসে যেতে চাই সেক্ষেত্রে আসলে যে 5 জনের কমিটি যেটার 1 থেকে 7 পর্যন্ত প্রস্তাবিত আছে সেখানে সরকারি দলের 2 জন, বিরোধী দলের 2 জন এবং দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল বা তৃতীয় বৃহত্তম দল এরকম 1 জন, সব মিলিয়ে 5 জন হয়। সেখানে যদি ভোটিংটা এমনভাবে হয় যে আসলে সরকারি দল 1 জন, বিরোধী দল 1 জন এবং তৃতীয় বৃহত্তম দল 1 জন, এটা এইভাবে যদি ভোটিংটা হয় সেক্ষেত্রে আসলে ডিসাইসিভ হয়ে যায় একমাত্র তৃতীয় বৃহত্তম দলের। সেক্ষেত্রে অন্যদের ভোটিংয়ের আর কোনো খুব প্রয়োজনীয়তা থাকে না।